খুলবো না করেও ব্যাগের চেনটা খোলেন। বোমা টোমা নেই তো আবার? ঝোঁকের মাথায় খুলে তো ফেললেন। না, সেসব কিছু নেই। ভিতরে দুটো বই স্বাস্থ্য সংক্রান্ত। এমনিতে সত্যসুন্দর মেডিকেল জার্নাল বড় একটা পড়েন না, কারণ সেসব পড়লে তার মনে হয় তার শরীরেও সেই সব কোনো না কোনো অসুখের সিমটম সব সুপ্ত অবস্থায় আছে। কিছুদিনের মধ্যেই হয়তোবা সেগুলো প্রকট হয়ে উঠবে। যাই হোক, এই ব্যাগটা খুলে সত্যসুন্দর কিন্তু বেশ খুঁটিয়েই দেখলেন বই দুটো। এর মধ্যে একটা হয়তোবা ডাক্তার দেখাতে গিয়ে ফ্রিতে পাওয়া। কিছু নির্দেশাবলী সম্বলিত এই বই ব্যাধি নিরাময় ও তার জন্য প্রয়োজনীয় কিছু নিয়ম পালন বিধির। এর সঙ্গে আছে প্রতি সপ্তাহের সুগার চার্ট লেখা আরেকটি বই, যেটা সত্যসুন্দর খুব মন দিয়ে দেখেন। সত্যসুন্দর মনে মনে ভাবেন, তার মানে যার ব্যাগ তিনি সুগারের পেশেন্ট। সত্যসুন্দর উল্টে পাল্টে দেখতে থাকেন সেগুলো। ফাস্টিং সুগার আর সুগার বিপির প্রতি সপ্তাহের একটা হিসেব রাখা। এর মানে যিনি পেশেন্ট তিনি বাড়িতে বসে সপ্তাহে একবার গ্লুকোমিটারে সুগার মাপেন এবং এই বইয়ের খোপে লিখে রাখেন। যা বোঝা যাচ্ছে তা হলো 3 মাস অন্তর এই চারটা ডাক্তারকে দেখাতে হয়। ডাক্তারের নামটা দেখলেন সত্যসুন্দর। বেশ নামকরা ডাক্তার, এ শহরে এক ডাকেই সবাই চেনে তাকে। সত্যসুন্দরের বাড়ির 4-5টা বাড়ি পরেই তার চেম্বার। প্রচুর পেশেন্ট আসে। সকাল থেকেই গাড়ির লাইন তার বাড়ির সামনে ছাড়িয়ে আরও এগিয়ে যায়। নো পার্কিংয়ের বোর্ড ঝুলিয়েও কোনো লাভ হয়নি। গ্যারাজের পাশের একটু জায়গা ছেড়ে দিব্যি দাঁড় করিয়ে দেয় গাড়ি। বারবার বলে ক্লান্ত বিরক্ত সত্যসুন্দর এখন বলা কমিয়ে দিয়েছেন। যাই হোক, তার মানে যিনি পেশেন্ট তিনি ডাক্তার দেখাতে গিয়ে এই পথ দিয়েই গেছেন, আর অসাবধানেই কোনোভাবে ব্যাগটা তার হাত থেকে রাস্তায় পড়ে গেছে। তিনি যে অন্যমনস্ক সেটা বেশ বোঝা যাচ্ছে। সত্যসুন্দর আরও মনোযোগ দিয়ে দেখতে থাকেন। পেশেন্টের নাম অনুমিতা সান্যাল। এজ 58, হাইট 5 ফুট 2 ইঞ্চি, ওয়েট 57, প্রেশার নর্মাল, সুগার থাকলেও সেটা খুব বেশির দিকে নয়। কোনো ছবি নেই, থাকার কথাও নয়। তবুও সত্যসুন্দর বইয়ের এদিকে ওদিকে অদ্ভুতভাবে ছবি খুঁজতে থাকেন। সত্যসুন্দর ভাবেন, কি করবেন? ব্যাগটা কি ওই ডক্টরের চেম্বারে দিয়েই আসবেন? ওখানে কি লস্ট অ্যান্ড ফাউন্ড আছে? হঠাৎ ব্যাগের ভেতরে আর একটা কাগজ চোখে পড়ে তার। প্রেসক্রিপশন নয়। সত্যসুন্দর সেই কাগজ দেখে কিছুটা অবাকই হন। কি এটা? গ্রসারি বিলের পেছনে বাংলায় লেখা দুটো করে লাইন, আলাদা আলাদা, বেশ কয়েকটা, অনেকটা জাপানি হাইকুর মতো। এ তো কুড়িয়ে পাওয়া কাগজ নয়, ব্যাগের মধ্যে থেকে বেরোনো কাগজ। ধরে নেওয়া যায় যার ব্যাগ তিনি লিখেছেন এবং ভালোবেসে রেখে দিয়েছেন। বাড়িতে বসে লেখেননি সেটা বোঝাই যাচ্ছে, কারণ সেক্ষেত্রে তা খাতায় বা ডায়েরির পাতায় থাকতো। যাগে, কি লিখেছেন দেখি। সত্যসুন্দরের সেদিন আর বাজার যাওয়া হলো না। তিনি বাড়িতে ঢুকে সোজা চলে যান স্টাডি রুমে। সত্যসুন্দর কাব্যপ্রেমী একেবারেই নন, তবু শুধুমাত্র কৌতূহল বশেই সেগুলো পড়ে ফেলেন। নির্ভর নয়, দাও নির্ভরতা। দেখো, বদলে যাবে জীবনটা। রোদকে আসতে দাও, রোদ আসুক ঘরে। যে ঘর জাগে না রোদে সে ঘর মন খারাপে ভোগে। সংক্ষেপে ক্লান্তি নেই, বরং ভাবনার অবকাশ আছে। সবটাই যদি তুমি বলবে, তাহলে আমার জন্যে কি আর থাকে? বিষণ্ণ সন্ধ্যায় বিষণ্ণ তুমি আরো, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। সত্যসুন্দর নড়ে চড়ে বসেন। সত্যসুন্দর লাইনগুলো বেশ কয়েকবার পড়ে ফেলেন। কি সহজ সুন্দর প্রকাশ মনের। সত্যসুন্দর ব্যাগটাকে ডক্টরের চেম্বারে না দিয়ে খুব যত্ন করে সেটাকে রেখে দিলেন তার পড়ার টেবিলের একপাশে। যার জিনিস তার হাতেই তুলে দেবেন এটা ভেবে। সত্যসুন্দর সিসিটিভি ক্যামেরার মনিটর অন করে দুদিনের ফুটেজটা খুব মন দিয়ে দেখেন। বাড়িতে ঢোকার মুখে রাখা আছে ক্যামেরাটা, তাই দরজার উল্টো দিকের পুরোটা, এমনকি একদিকে রাস্তার বেশ কিছুটা ছবিও আসছে সেখানে। রাস্তায় গাড়ির ব্যস্ততা, ফুটপাতে পথচারীদের হাঁটা চলাও নজরে আসছে। এই ব্যাগটা যেহেতু পড়েছিল বাড়িতে ঢোকার মুখে বাঁদিকে, গ্যারাজের গেটের ঠিক সামনেটাতে, তাই ক্যামেরায় ওদিকটার কিছুই যে দেখা যাবে না সেটাই স্বাভাবিক। যাই হোক, সত্যসুন্দর সেই দিন দুপুরে ব্যাগের ভেতর থেকে টুকরো কাগজটা বার করে নিয়ে বারান্দায় এসে বসেন।
আস্তে আস্তে বিকেল নামে। সূর্য সরে সরে যায় পশ্চিমের আকাশপথে ধীরে ধীরে। তার শান্ত রোদ মেখে সজনে গাছের পাতারা ক্রমাগত জয়পুরি নকশা আঁকে বাড়ির পাশের মোটরস গ্যারেজের টিনের চালটিতে। মনের কথারা হাঁটাচলা করে অলস ছন্দে বারান্দার কোণে দু একটা পায়রার আসা যাওয়াতে। অন্য সময়ের মতো সত্যসুন্দর ওদের উড়িয়ে দেন না, বরং চুপ করে ওদের পায়ে পায়ে চলা দেখেন। নিম গাছের বেশ কয়েকটা শুকনো পাতা ঝোড়ো হাওয়ায় উড়ে এসে বারান্দা জুড়ে ছড়িয়ে পড়লে সত্যসুন্দর কিন্তু অন্য দিনের মতো একটুও বিরক্ত হন না, বরং নরম চাউনি দিয়েই ওদের দেখেন। সত্যসুন্দরের অপেক্ষা শুরু হয়, কিছু জানার, কিছু শোনার। তার মন ব্যাকুল হতে থাকে। কুড়িয়ে পাওয়া ব্যাগের মধ্যে সেই এক টুকরো কাগজ এরপর প্রায় রোজই একবার করে খুলে পড়তে থাকেন তিনি। নিজের কাছে তিনি নিজেই প্রশ্ন রাখেন, তাহলে কি তিনি নতুন করে জীবনের ছন্দ খুঁজছেন? সত্যি কথা বলতে কি, এই ব্যাকুলতা তিনি বেশ উপভোগ করেন। ডাক্তারের চেম্বারে বসে যে কয়েকটা লাইন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, সেগুলো লিখে ফেলে বেশ হালকা লাগে অনুমিতার। দু এক টুকরো কাগজ তো ব্যাগে থাকেই, তাই ইচ্ছে হলে লিখে ফেলতে অসুবিধা নেই। 14 নম্বরে তার নাম, এখন সবে 2 নম্বর ঢুকেছে। অনুমিতার টুকরো কাগজে শব্দ সাজান মন দিয়ে। এরপর 14 নম্বরে তার নাম ডাকতেই লেখার কাগজটা তাড়াহুড়ো করে ব্যাগে ফেলে উঠে পড়েন তিনি। ব্যাগ বলতে কাপড়ের ছোট ঝোলা ব্যাগ, যেখানে ডাক্তারের বইও রাখা ছিল। বাড়ি ফিরে অনুমিতা সে ব্যাগটা খুঁজে পান না। চামড়ার ব্যাগ, যার মধ্যে বাড়ির চাবি, টাকা পয়সা, মোবাইল, ডেবিট কার্ড, আধার কার্ড এইসব থাকে, সেটা ঠিকই আছে, কিন্তু কাপড়ের ব্যাগটা নেই। আশ্চর্য, এই রকম ভুল তার কি করে হলো? দুটো ব্যাগ তো কাঁধেই ছিল, একটা কি করে হারালো? ডাক্তারের চেম্বারে কি ফেলে এলেন তবে? মনে হতেই সঙ্গে সঙ্গে চেম্বারে ফোন করেন অনুমিতা। ফোন ধরে রিসেপশনিস্ট। অনুমিতা তাকে ব্যাগের বর্ণনা দেন এবং বোঝার আরেকটু সুবিধের জন্য ব্যাগের ভিতরে রাখা ডাক্তারের বই দুটোর কথাও বলেন। কলটা কিছুক্ষণ হোল্ডে রাখার পর মেয়েটি জানায় যে না, এইরকম কোনো ব্যাগ ওখানে নেই। অনুমিতা ভাবেন, বাড়ি ফেরার পথে তো ফলের দোকানে গেছিলেন, তবে কি সেখানেই ফেলে এলেন? না, তা হবে না, কারণ তাহলে ওরা ঠিক ফোন করত। ওটা অনুমিতার অনেক বছরের চেনা দোকান। ওই দোকান থেকেই তিনি বেশিরভাগ সময় ফল কেনেন। অনুমিতা তবুও ফোন করলেন, কিন্তু না, জানা গেল সেখানে ওই রকম কোনো ব্যাগ নেই। ডাক্তারের চেম্বার থেকে বেরোনো আর বাড়িতে এসে ঢোকা, মাঝের সময়ের পুরোটা অনুমিতা আবারও খুব মন দিয়ে ভাবার চেষ্টা করেন। চেম্বারের সামনে পার্কিংয়ের অসুবিধা হচ্ছিল বলে ড্রাইভার হরিশ গাড়িটা রেখেছিল একটু দূরে, 4-5টা বাড়ি পরে। অনুমিতা বলেছিলেন যে ওইটুকু তিনি হেঁটে চলে আসবেন। তাহলে কি হেঁটে আসার সময় রাস্তায় পড়ে গেল ব্যাগটা, নাকি গাড়িতে ওঠার সময়? ইস, একটু ভালো লাগছে না। ব্যাগের ভিতর ছিল তো দুটো বই আর এক টুকরো কাগজ, যার মধ্যে তিনি লিখেছিলেন 2-4টে লাইন। কেই বা নেবে, দেখে ফেলে দেবে, কোনো চোরেরও তো কাজে লাগবে না। সেই ছোট্ট কাগজে প্রথম দুটো লাইন কি লিখেছিলেন সেটা মনে আছে, কিন্তু পরের দুটো লাইন মনের মধ্যে কিছুটা অগোছালোভাবেই ঘুরপাক খাচ্ছে। ওদের একটু গুছিয়ে লিখতে হবে। না, এখনই লিখে ফেলতে হবে, না হলে পরে হয়তো ভুলে যাবেন। যে অরণ্য ছায়া দিয়ে ঢেকে রাখে, সে পথে আলোর ডাকে হেঁটে যেতে বেশ লাগে। সত্যসুন্দরের মনে হয়, অপেক্ষার কি কোনো রং আছে? এবার যে প্রশ্ন তৈরি হয় তার উত্তরও থাকে বুকের ভিতরে। হ্যাঁ, তা আছে। সে রং শুভ্র, তাকে ছুঁতে পারা যায় না। তার পবিত্রতা অনুভব করা যায় শুধুমাত্র অন্তর দিয়ে। সেই রং ভোরের স্বপ্নে সে জাগিয়ে তোলে। কখনো বা পূর্ণিমার রাতে সারা ঘরে
রূপলি আলোর মায়া ছড়িয়ে রাখে। সত্যসুন্দর ঠিকানা খুঁজতে থাকেন। এত বছর এই শহরে আছেন, অথচ এদিকটায় কোনোদিনই আসা হয়নি। এ অঞ্চল তার একেবারেই অচেনা। যাই হোক, হাঁটতে কিন্তু ভালোই লাগছে। কাছাকাছি কোনো মন্দির থেকে ভজনের সুর ভেসে আসছে। মৃদঙ্গ আর খঞ্জনির সঙ্গে ভক্তের গান, ভগবান তুমহারে মন্দির মে এক নয়া পূজারি আয়া হ্যায়। সত্যসুন্দরের মনে হলো যেন তিনি কোনো তীর্থস্থানে এসে পড়েছেন। যাই হোক, আজ তো মোটামুটি চেনা হলো পাড়াটাকে, তবে ঠিকমতো জানতে শুনতে হলে আরও একদিন আসতে হবে তাকে। সত্যসুন্দর আসলে এই কথাটা নিজেকেই বুঝাচ্ছিলেন। ইচ্ছে থাকলেও সাবধানী সত্যসুন্দর কেমন যেন ইতস্তত বোধ করছিলেন। এইভাবে দুম করে গিয়ে দাঁড়ানোটা কতটা ঠিক হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে আবার বাড়ির দিকেই ফিরে যাবেন বলে মনে করছিলেন তিনি। ফিরে যাব ভাবলেও অবশ্য ফেরা হয় না সত্যসুন্দরের। হঠাৎ চেনা এক সৌরভ তাকে আচ্ছন্ন করে। এই সৌরভ যে তার ছোটবেলার স্মৃতি জড়িয়ে। তাদের বাগানে ছিল এই ফুলের গাছ, গন্ধরাজ। অজস্র সাদা ফুলে গাছটা ভরে থাকত। বাড়ির সামনেই ছিল বাগান। বিশেষ করে গরমের দিনগুলোতে সন্ধ্যের বাতাসে ফুলের সুগন্ধ বাগান থেকে বারান্দা পেরিয়ে বসার ঘরে এসে ঢুকত। আশ্চর্য ঝিমঝিম তার নেশা। সৌরভে ভরপুর সেই নেশা আজ এই মুহূর্তে এখানে। সত্যসুন্দরের ভীষণ ভালো লাগে। সম্মোহিত সত্যসুন্দর খুঁজতে থাকে কোথায় সে ফুল, কোথায় সে গাছ। তাকে দেখতেই হবে। এ পাড়াটা কিন্তু তার বেশ লাগছে। রাস্তার দুধারে বড় বড় বিল্ডিং, ছোট বড় কয়েকটা দোকান, পরের পর মন্দির, মসজিদ, বৌদ্ধ বিহার, এরই মাঝে দিব্যি রয়েছে। সত্যি ধর্মের সহাবস্থান জায়গাটার যেন সমীহ বাড়িয়েছে। সত্যসুন্দর দাঁড়িয়ে পড়েন একটা উঁচু বিল্ডিংয়ের সামনে। ভেতরে বেশ বড়সড় এক বাগান শুরু হয়েছে একদম গেট থেকেই। ফুলের সুগন্ধটা অনেকটাই তীব্র এখানে। হ্যাঁ, ঠিকানাটা তো ঠিকই আছে। সত্যসুন্দর ভাবেন, যাকে তিনি খুঁজছেন তিনি কি তবে এখানেই থাকেন, এই গন্ধরাজ ফুলের ঠিকানাতে? দেখা হলে কি বলবেন তাকে? আমি অনেক দিন ধরে খুঁজছি আপনাকে। সে নারী যদি খুশি না হয় তাকে দেখে, যদি নির্লিপ্তভাবে চেয়ে থাকেন, অথবা যদি ভুরুটা কুঁচকে খানিকটা অবাক হয়ে বলেন, কেন বলুন তো? এই তিনটের যে কোনো একটা ঘটলেই সত্যসুন্দর কিন্তু খুবই দুঃখ পাবেন। খুঁজতে খুঁজতে এতটা পথ আসা মিথ্যে হয়ে যাবে। অনুমিতা জানলার কাছে এসে দাঁড়ায়। দূরে সাদা সবুজ আলোয় আলোকিত মসজিদের ইবাদত মিনার এ সময়টায় খুব টানে তাকে। আজানের সুরের রেশ কাটতে না কাটতেই বাড়ির লাগোয়া হনুমান মন্দিরে শুরু হয় সন্ধ্যারতি। বাজনার তালে মনে জাগিয়ে তোলে এক ভক্তির অনুভূতি। একটু পরে বাজনা থেমে গেলে মন্দিরের ঠিক পাশের বৌদ্ধ বিহারটিতে শুরু হয় ভগবান বুদ্ধকে স্মরণ। মোমবাতির আলোয় ফুল আর ধূপের গন্ধ চারপাশে ছড়িয়ে দেয় অপার শান্তি আর পবিত্রতা। প্রতি সন্ধ্যায় এই পরের পর শ্রদ্ধা নিবেদন এক এক ধর্মের মানুষের এক একভাবে দেখতে শুনতে বেশ লাগে। সবারই তো উদ্দেশ্য সেই একই, কৃপালাভ পরম শক্তির। অনুমিতা হঠাৎই দেখেন তাদের অ্যাপার্টমেন্টের গেটের সামনে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক, যার কাঁধে ঝুলছে তারই হারিয়ে যাওয়া সেই কাপড়ের ব্যাগটা। বাকিটা পরের এপিসোডে।